আমার যদি কোনো কিছু ভালো লাগে তো আমি সেটা করব, যত খরচাই হোক। কেউ হয়তো আমাকে মেসেজ করছে যে আমি কোনোদিনও আফ্রিকা দেখতে পারবো না, আমার খরচ সেটা, আমার বাজেট সেটাকে সেখানে কুলাবে না, আমি কিন্তু দেখলাম তোমাদের হাত ধরে। প্রতিটা দেশ একবার করে ঘোরার। সে কি আর হবে ভাই, কতগুলো দেশ, চেষ্টা চালিয়ে যেতে হবে। ওর একটা ভালো ছেলে ইমেজ আছে, ও যাবতীয় জিনিস আমার ঘরে বন্দুক রেখে করে। আমার ছেলে যখন এইচএস পরীক্ষা দিল, আমি বললাম নেক্সট 1 বছর তুই কি করবি, তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি, অন দ্য ফার্স্ট ডে অফ দ্য মান্থ আমি তোকে 15,000 টাকা দেবো, সারা ভারত ঘুরবি। ম্যালোডি যখন মাউন্ট এভারেস্ট এক্সপিডিশনে যাচ্ছেন তখন একজন জিজ্ঞাসা করেছিল এরকম বিপদসংকুল জায়গায় মানে মাউন্ট এভারেস্টে যাওয়া কেন। ম্যালোডি তার উত্তর দিয়েছিল বিকজ ইট ইজ দেয়ার। এই গল্পটা ম্যালোডিদের, এই গল্পটা পায়ের তলায় সর্ষের, এই গল্পটা অতীশ দীপঙ্করের, এই গল্পটা মেগাস্থিনিসের, এই গল্পটা ফাহিয়েনের, হিউয়েনসাংয়ের, ইবন বতুতার, এই গল্পটা আমাদের মতন অনেক মানুষের যারা মনের ভিতর অনেকটা আকাশ জুড়ে ঘুরতে চায় কিন্তু যারা সবসময় ঘুরতে পারে না, তাদের হদিশ কোথায়। আমাদের এক সময় হদিশ ছিল শঙ্কু মহারাজ, আমাদের এক সময় হদিশ ছিল সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে। এখন যখন আমাদের পড়বার মিডিয়ামটাও বদলে গিয়ে ভিজুয়াল মিডিয়াম হচ্ছে, তখন আমাদের শঙ্কু মহারাজ, আমাদের মুজতবা আলী বদলে যাবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? তাই এই নতুনতর মিডিয়ামে বাঙালিকে ঘোরাবার নতুনতর ঠিকানা দিয়েছেন যারা, সেই শিবাজিদা এক্সপ্লোরার চ্যানেলের দুই মহারথী, শিবাজিদা এবং পৃথ্বীজিৎদা। আচ্ছা, আমি সবার আগে বলি, আমি তোমাদের হদিশ পাই কিন্তু সুদূর আয়ারল্যান্ড থেকে, জানো। আমার নিজের দাদা, সে ডাবলিনে থাকে। আচ্ছা, সে আমাকে প্রথম তোমাদের লিঙ্ক পাঠানো শুরু করে এবং সে আমার উপর বলে যে তুই শুধু দেখ। এবং আমি আমার দাদা যে 6 বছরের বড়, তার সূত্রেই ধরো ব্যান্ডের গান পেয়েছি। সে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো, সে শুনতো, তাই আমি ক্লাস 5-6-এ অন্য বন্ধুরা যে গানগুলো পায়নি, পরশপাথর, চন্দ্রবিন্দু, সেগুলো পেয়ে গেছি। তো তার কথায় খুব গুরুত্ব দিই। একবার সেই চ্যানেল যে ক্লিক করলাম, সে যে কি প্রেমে পড়লাম তোমাদের চ্যানেলের। ঘোরে তো অনেকেই, এবং ঘোড়াটাকে এত ইন্টারেস্টিং করে তোলা। সবার আগে বলো, বীজটা কোথার থেকে ছিল এলো? আচ্ছা বলছি, কিন্তু তার আগে থ্যাংক ইউ সো মাচ রাহুল, আন্তরিক ধন্যবাদ একদম আমাকে এবং পৃথ্বীজিৎকে তোমার এই সহজ কথা বলো না। আমার নিজের না কমপ্লেক্স লাগছে, একদম তুমি তোমার গলাটা শুনলে আমি মনে হচ্ছে অভিনেতা হিসেবে। তুমি কি বলছো? না সত্যি সত্যি এটা আমাদের একদম দারুণ ভালো লাগা, এটা আমাদের যে শোতে আমরা আসতে পেরেছি। সত্যি বলো একটু তোমাদের বীজটা। বীজটা হচ্ছে, দেখো আমি তো আগে পড়াতাম দীর্ঘদিন, যাকে বলে প্রাইভেট টিউশন। আমি না কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যারা পড়তো তাদের পড়াতাম, এবং সেটা 18 বছর পড়িয়েছি, 2001 থেকে 2018 অব্দি। তো 2013-14 সালে আমি ভাবছি এটা আর করবো না, কারণ আমার আর ভালো লাগছিল না। ঠিক আছে, এই তোমরা কম্পিউটার সায়েন্স যারা পড়াও, হ্যাঁ, তারা এরকম বিচ্ছিরি ট্যালেন্টেড কেন হও বলো তো? আরেকজন জানো তো, অনেক বছর কম্পিউটার সায়েন্স পড়িয়ে তারপর অনির্বাণ বাবু, হ্যাঁ অনির্বাণ চক্রবর্তী, তার মনে হচ্ছে আর তো পড়াবো না, এবার একটু অভিনয় করি, করে আমাদের সর্বনাশ করে ছেড়ে দিয়েছে। সেদিনই ওনার সঙ্গে দেখা হলো। সরি, আমি না নো প্রবলেম, ঠিক আছে ঠিক আছে। তো তারপর ভাবলাম 13-14 সালে যে আর ভাল লাগছে না, তখন বুঝতে পারলাম যে যখন এনজয় করছি না, তখন কিছু অন্য কিছু করতে হবে। তখন আমি ঠিক করে ফেলেছিলাম যে এবার ছেড়ে দেবো আস্তে আস্তে। আমি অনলাইনে কিছু কোর্স করেছিলাম, সেগুলো ভালো বিক্রি হচ্ছিল, অনলাইনেও পড়াতাম আমেরিকান বাচ্চাদের, সেখান থেকেও ভালো টাকা পয়সা রোজগার হয়েছিল, বাড়িটা কেনা হয়ে গিয়েছিল, সুতরাং একটু নিশ্চিন্ত ছিলাম আর কি। তো 18 সালে আমি পুরোপুরি ছেড়ে দিই কাজ, রিটায়ার্ড। এবার আমি তখন ট্রাভেল ব্লগ দেখতাম, বুঝলে তো। তখন কয়েকটা পপুলার চ্যানেল ছিল, তার মধ্যে একটা হচ্ছে মাউন্টেন ট্রেকার, আর একটা হচ্ছে ধর মুম্বাইকার নিখিল। এদের খুব দেখতাম, যেহেতু ট্রাভেল করতে ছোটবেলা থেকেই ভালো লাগতো, একদম যাকে বলে পোকা। তো দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো যে এবার তো আমিও বেড়াতে যেতে চাই, রিটায়ার্ড লাইফ, এটা এরকম করলে কেমন হয়, যদি একটা ক্যামেরা থাকে পয়সা করি আয় হবে, সেটা আমার মাথায় ছিল না, কিন্তু নিজের একটা গল্প বলা, যে ঠিক আছে যে কজন দেখলো, আমার ছাত্রছাত্রীরা তো দেখবে, আমার ফ্যামিলি দেখবে যে আমি ঘুরে বেড়াচ্ছি, কীভাবে ঘুরে বেড়াচ্ছি। আর পয়সা যদি 2-4 পয়সা আসে, আমার ট্রেন ভাড়া হলেই হবে, বা একদিন হোটেলের ভাড়া উঠে গেল, হলো না, যা খুশি। তো একটা ক্যামেরা কিনে ফেললাম, কিনে ফেলে, আর যেহেতু তার আগে আমি না আমার কোর্সগুলো করার সময় এডিটিংটা শিখে ফেলেছিলাম, জানতাম কী করে এডিট করে, কারণ আমি অনলাইনে ওই কোর্স বানাতাম। তো
শুরু করে ফেললাম। তারপর 2019 সালে যখন ভিডিও দিলাম 500-700 ভিউ হয়। আমার স্টুডেন্টদের যে গ্রুপগুলো সেখানে পাঠাই, তারা দেখে, বলে স্যার দারুণ হচ্ছে, আপনি করুন। 2020 সালে করোনা অনসেট হওয়ার ঠিক আগে, মার্চ মাসে 13 তারিখ আমরা এখান থেকে একটা ওয়াটার বাস চালু হয়েছিল, সেটা করে গঙ্গাসাগর গিয়েছিলাম। তখন গঙ্গাসাগর সরাসরি যাওয়ার ওই একমাত্র উপায় চালু হলো, মিলেনিয়াম পার্ক থেকে গঙ্গাসাগর অবধি জলপথে। তো আমার মাথা বললো, এটা পৃথিবীর জানে, আমার বুঝি আমি যে এটা হিট করবে, এটা করবে না, বলে লোকে এটা দেখবে। তো আমরা সাথে সাথে আমি বাসুদেব দাকে ফোন করলাম। পৃথিবীর তখনও সিনে নেই, পৃথিবীর পরে এসছে, আমার গল্প হ্যাঁ। তখন ওটায় চড়ে চলে গেলাম। সেই যে গেলাম, ভিডিওটা দিলাম বোধহয় 2 দিন পরে, ওভারনাইট প্রায় বোধহয় 1.5-2 লাখ ভিউ হয়ে গেল। আমি সকালে ঘুম থেকে উঠছি 1.5 লাখ ভিউ হয়ে গেছে। আরে বাবা, তো দারুণ ব্যাপার, ক্লিক করে গেছে। ততক্ষণে যখন আমরা গঙ্গাসাগর থেকে ফিরছি, তখনই করোনা ভাব উঠে গেছে। লোকজন মানে নানা রকমের মিডিয়া আলোচনা শুরু হয়ে গেছে। এবার ফিরে আসার পরে বুঝতে পারছি যে কিছু একটা হবে। তো এদিকে ভিডিওটা হিট করেছে, আবার ভিডিও দিতে হবে। আমি সাথে সাথে, আমার এক বন্ধু আছে, ওরা 17 তারিখে যাওয়ার কথা ছিল ওদের মুর্শিদাবাদে, বাঁকুড়ায়, মুকুটমণিপুর। বলে এই তোর গাড়ি নিয়ে যাচ্ছি, তো আমি গাড়ি চালাবো, ড্রাইভারকে ছেড়ে দে, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আমি ওদের সঙ্গে চলে গিয়েছিলাম, সেইটা করে এলাম। 23 তারিখে ঘন্টা বাজলো, করোনা, লকডাউন, আর তখন আমাদের চ্যানেল হুড়ুড় করে লোকে দেখছে। তো এবার ওই যে মুকুটমণিপুরের ভিডিও, সেটা দিয়ে 1 সপ্তাহ কাটলো। তারপর তার আগের বছর যে পুরী গিয়েছিলাম, সেখান থেকে খাবলা মেরে এদিক ওদিক করে কোনো রকম একটা ভিডিও দিলাম। এইভাবে পুরো করোনা কালটা কাটলো। তো এই হচ্ছে শুরু, বুঝলে। তবে করোনা, এটা বলছি, করোনা এলো আমাদের জন্য একটা উপকার হয়েছে। লোকে সেই সময় ঘরের মধ্যে বন্দি ছিল, মানস ভ্রমণের সুযোগ কিন্তু এই আমাদের ট্র্যাভেল, এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্য দিয়েই হয়েছে। তখন আমাদের চ্যানেলটার ভিউ, রিচ দুটোই কিন্তু বেড়েছে। হ্যাঁ, মানে অনুঘটকের কাজ করেছে বলা যায়। এটা হয়তো এখানে পৌঁছতোই, হ্যাঁ, এট এ টাইম অ্যাটেনশন। হ্যাঁ, তখন আছে যেহেতু নাটকের দৃশ্যে আপনার প্রবেশ কখন চরিত্র হিসেবে? আমার মনে আছে সেটা সেপ্টেম্বর মাস ছিল। তোমাদের বন্ধুত্ব কবে থেকে সেটা আগে বলে না। আমাদের বন্ধুত্ব ক্লাস 6 থেকে 40 বছরের বন্ধুত্ব আর কি। খালি একদম, তাই এই ব্লগগুলো এরকম হয় আর কি। এটা দুটো বন্ধুর চলার গল্প আর কি, দুজন বন্ধু বেরোলে যেরকম সেরকম আর কি। তা আমি ওকে জয়েন করলাম, সেটা পুরী যাওয়ার ছিল ওর সেই সময় করোনাটা শেষ হয়েছে। হ্যাঁ, শেষ হয়েছে। আমি আমাদের স্কুলের গ্রুপে, আমাদের যে স্কুলের যে গ্রুপ আছে, সেখানে ও ভিডিও পোস্ট করেছিল, সেটাও আমি খেয়াল করিনি। আমি দেখিনি, মানে আমি জানি না, মানে আমি ইউটিউব দেখলে হচ্ছে পিঙ্ক ফ্লয়েড বা আমার যা ভালো লাগে আর কি গানের ব্যাপারে, আমি ট্রাভেল ব্লগ টক সে অর্থে দেখিনি। যদিও নিজে ঘুরতে প্রচুর ভালোবাসতাম, সেটা অন্য ব্যাপার। তা যাই হোক, তা সেই সময় আমার দাদা আমাকে বললো যে, আরে শিবাজি বলে একটা ছেলে ব্লগ বানাচ্ছে, তোর বন্ধু? আরে এই তোমার ছোটবেলার বন্ধুও বানাচ্ছে। ওর সঙ্গে যোগাযোগ করলাম আমি, শিবাজি তুই ঘুরতে যাচ্ছিস, এরপরে কোথায় যাবি, আমাকে বলিস তো কোথায় যাবি। আর এই সময় ওর বউ ওকে বললো যে তুমি একা গাড়ি নিয়ে ঘুরবে, এ তো খুব মুশকিল আর কি, তোমার সঙ্গে একজন থাকলে খুব ভালো। তো পৃথ্বীজিৎ আছে, বিয়ে করেনি, আর কে আছে, আমি ছাড়া আর যোগ্য জুড়িদার কেউ। আমি তখন ওকে বললাম, মৈত্রীকে, যে কে যাবে আমার সঙ্গে, সবার কাজ আছে, সবাই এসব ফেলে, আমার তো কাজ নেই, আমি যাচ্ছি, ঠিক আছে। তখন বলে একমাত্র পৃথ্বীজিৎই যেতে পারে। আমি তখন হদ্দ বেকার গান গাইতাম, করোনার আগে বাংলাদেশে প্রোগ্রাম করে এসেছি, একটা কানাডায় একটা প্রোগ্রাম ছিল, সেটা বাতিল হয়ে গেল, যেতে পারলাম না, কিছুই কাজ নেই তো আমার, আমি তো আগের থেকেই বাউন্ডুলে, কাজে আমি ওর সঙ্গে জুড়ে গেলাম। ওই প্রথম শুরু, তারপরেও আমি সিরিয়াস হইনি বেশ বহুকাল হয়নি। তারপর আমি কথাবার্তা বিশেষ বলতাম না, দেখতামও, তার মধ্যেই হয়তো বিবিধ এমন কার্যকলাপ করতাম ক্যামেরার সামনে, যেটা ওকে পরে এডিট করতে হয়েছে ব্যাপারটা। হ্যাঁ, তা সেই আর কি, সেই করতে করতে একটা সময় বিরক্ত হয়ে যেত, মানে আমি এই দাঁড়া আগে তুলতে হবে, তুই মুখে দে। হ্যাঁ, ও রীতিমতো রেগে যেত, বলছি এগুলো কি হচ্ছে, খিস্তি 4 অক্ষর 2 অক্ষর দিয়ে একদম ভরিয়ে দিত আমার। মানে আমি ওর সঙ্গে ঘুরতে যাচ্ছি, ঘুরতে আমার ভালো লাগে, দুই বন্ধু মিলে ঘুরছি, ভালো লাগছে। ক্যামেরার সামনে আমাকে যখন কম বয়সী মেয়েরা দাদা একটা সেলফি দেবেন, তখন ওর মাথাটা ঘুরলো, আচ্ছা। যাই হোক, কিন্তু আস্তে আস্তে আমার তারপর ভালো লাগা তৈরি হওয়া, তারপর ইকুয়েশন তৈরি হওয়া, তারপরে আস্তে আস্তে আমার কথা বলা, ওটা ওই সেপ্টেম্বর 2020 সেই সময় থেকেই আমি যুক্ত করেছি শিবাজির সঙ্গে। আচ্ছা, ঘুরতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু সবার আগে বাঙালির জীবনে চাপ হয় বাজেটে। এবার তুমি তো জানো না এবং চাও নি যে মানুষের জীবনে করোনা আসুক, কেউ চায়নি, সুস্থ মস্তিষ্কে কারোর পক্ষে চাওয়া সম্ভব। তুমি জানো না চ্যানেলের ভবিষ্যৎ কি,
কিন্তু তোমাকে রেগুলারলি করে যেতে হবে হ্যাঁ অ্যালগোরিদমের স্বার্থে। একদম। এইটা তো আমার মতন অতটা সেফ নয় যে আমার বসার ঘরে আমি গেস্টকে ডাকলাম, কটা ভিউ হলো বা হলো না, আমার সেদিনের সপ্তাহটা একটু ডাউন গেল, এর বেশি আমার কিছু নেই। কিন্তু তোমার একটা 1 লাখ টাকার যদি ট্যুর পুরোটা ওয়েস্ট হয়ে যায়, ভিউই না হয়, হ্যাঁ এটা তো একটা আমার থেকে অনেক বড় রিস্ক আর ইনভেস্টমেন্টের কাজ না? সেই জন্য জানতে চাইছি, সেইটা ভাবনি? এটা শোনো, আমি চিরকালই একটু ছন্ন ছাড়া এই ব্যাপারে। হ্যাঁ মানে আমার যদি কোনো কিছু ভালো লাগে তো আমি সেটা করব, যত খরচাই হোক। এবং আমার বিশ্বাস থেকে করব যেটা অসুবিধাজনক কিছু হবে না। তো শুধুমাত্র ঘোরার টাকা নয় কিন্তু রাহুল, এখানে যেমন ধরো প্রথমেই আমি এডিট করার জন্য ভালো একটা ম্যাকবুক কিনে নিয়েছিলাম, তার দাম প্রায় 2 লাখ টাকা ছিল। একটা ক্যামেরা কিনেছিলাম ভালো, তার দামও ধরে নাও, তখনকার যে ক্যামেরাটা কিনেছিলাম সেটার দামও 60-70 হাজার টাকা দিয়ে কিনেছিলাম। সঙ্গে আনুষঙ্গিক ইকুইপমেন্ট এগুলো ছিল, প্লাস ঘোরার টাকা তো আছে। তো আমার মনে একটা বিশ্বাস ছিল যে এটা আমি করছি এবং এটা আমি পারি করতে, হবে। আর কিছু না হোক, আনন্দ তো হচ্ছে। তো এই বিশ্বাসটা ছিল যে হবে। আর এক্সপেন্সিভ আনন্দ না? না আমাদের একটা বিশ্বাস ছিল আর কি, শিবাজিরও যেটা ছিল, বোবার বলে হচ্ছে যে এটা বিজনেসের মতোই ব্যাপার, আমরা ইনভেস্ট করছি। আমরা সেই সময় আশাবাদী ছিলাম যে না, আমরা এই ইনভেস্টমেন্টটা তুলতে পারবো আমরা। এখন আমরা ইনভেস্ট করছি, কিন্তু একটা সময় আসবে যখন আমরা এটা দেখো ইউটিউবিং, ও যে কথাটা ইউজ করলো না, ব্যবসা ইউটিউবিং, আমরা কিন্তু একদমই এটা বলি যে ভালো লাগার সাথে সাথে এটা কোনো না কোনো জায়গায় একটা ব্যবসা, ইটস এ বিজনেস। কেউ যদি বলে যে না ইউটিউব থেকে আমি টাকা কামানোর আশা করি না, তাহলে কিন্তু সেটা মেকি বা কোথাও না কোথাও বোধ হয় ঠিক নয়। আমরা কিন্তু জানতাম যে ইনকাম হবে, কারণ প্রথম দিকের ট্রেন্ড দেখে আমি বুঝতে পারছিলাম যে লোকে দেখছে। হ্যাঁ মানে প্রথমেই যখন আমি ভিডিও দিয়েছি 2000 ভিউ হয়েছিল, দ্যাট ওয়াজ সেই তুলনায় দারুণ। হ্যাঁ আমি যখন ভাবছিলাম যে আমার এই ঘরটার মধ্যে 10 জন ধরে না, সেখানে আমার 2000 লোক দেখছে, অ্যামেজিং। ঠিক আছে, তো আমি বিশ্বাস ছিল আমার, যাদের দেখতাম আমি, এবং আমি যে জিনিসটা, কারণ আমি 18 বছর পড়িয়েছি, হ্যাঁ, এবং আমার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের পড়িয়েছি, ক্লাসে 30টা ছাত্র, হ্যাঁ, তাদের সামলেছি আমি জানি কি বললে কি ভালো লাগে আর কি বললে কি ভালো লাগে না, এক্স্যাক্টলি মাইন্ড রিডিং এটা আমি করতে পারি, মানুষের সাইকোলজি, আর প্রচুর সিনেমা দেখেছি, বিশ্বাস করো, মানে ছোটবেলা থেকে। তো এই যে দিকটা এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড, শুধু বেড়ানো মানে যে শুধু ইনফরমেশন র একটা দাও তাহলে হবে, তাহলে ভালো লাগবে, হ্যাজ টু বি এন্টারটেইনমেন্ট। তো সেটার মোড়কে মুড়ে যে দেওয়া, এবং বাঙালি যে বেড়াতে ভালোবাসে এই সেন্টিমেন্টটা সব মিলিয়ে মিশিয়ে কিন্তু পুরো প্যাকেজটা, এবং জানতাম এটা হবে, সেই জন্য ইনভেস্টমেন্টটা শুরুতে করতে কোনো অসুবিধা হয়নি। এর সঙ্গে রিলেটেড আর একটা কথা বলছি, 2013 সালে আমি যখন ইউডেমিতে কোর্সগুলো লঞ্চ করতে শুরু করলাম, যে না আমি যেটা পড়াচ্ছি আর ভালো লাগছে না, ফার্স্ট সেটা ছিল যে আমি যা পড়াচ্ছি সেগুলোকে রেকর্ড করে আপলোড করতাম। তো রেকর্ড করার সময় ওরা বললো রেকর্ড হচ্ছে না, পাইলট যেটা পাঠিয়েছিল হচ্ছে না, রিজেক্ট 3বার করলো। তখন আমি মেল করলাম, হোয়াট ইজ হ্যাপেনিং, সমস্যাটা কোথায় বলো, তুমি রিজেক্ট করছো, তুমি কারণ দেখা। তো একজন আমাকে কন্ট্যাক্ট করলো, বলছে এইগুলো সাউন্ডের সমস্যা, এই সেই। আমি বলো সলিউশন প্রবাবল বলতে পারবে? তোমার বলো তুমি একটা ম্যাক কেনো। তো তখন কিন্তু আমি 1,30,000 টাকা দিয়ে একটা ম্যাকবুক কিনে শুরু করলাম, এবং আমি জানিও না 1 টাকা রোজগার হবে কিনা, আমি করে ফেলেছিলাম উইদিন ওভারনাইট। তো এই যে ডাইভ দেওয়া, আমার ভালো লাগার জায়গা হলে আমি দেবো, কিছু কার্পণ্য করবো না। তোমরা এখন কটা ক্যামেরা নিয়ে কাজ করছো? 1টা 2টো 3টে, আর কিন্তু সবসময় থাকে একটাই, মানে বাকি দুটো মধ্যে আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে তোমার DJI Pocket 3, সেটা খুবই হ্যান্ডি, 4K 1 ইঞ্চি সেন্সার, খুব সুন্দর লো লাইটে দেয়, যেটা গোপ্রো না, গোপ্রো আগে ইউজ করতাম, গোপ্রো আছে, সেটাও আছে। ওটা আমি অ্যাকশন ক্যামেরা জলের তলে টলে কোথাও গেলে, বৃষ্টি টিষ্টি হলে ওটা ইউজ করি, তা না হলে ওটা এখন করি না। খুব কম লোক অ্যাকশন ক্যামেরা কথাটা ইউজ করে, সবাই গোপ্রোতেই। কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং জানি না গোপ্রো আমাকে কেস দেবে কিনা, অতীব জঘন্য ক্যামেরা। আরে না, ব্যাটারি ব্যাকআপ খুব বাজে, ব্যাটারি ব্যাকআপ 6টা করে ব্যাটারি নিয়ে ঘুরতে হতো আমাকে, লো লাইটে অতি জঘন্য। তাহলে তুমি এখন কি DJI Pocket 3, আর একটা আছে সেটা হচ্ছে ফুল ফ্রেম তোমার ZV-E1 সনি, ওটা খুব ভালো ক্যামেরা, কিন্তু ওটা সমস্যা আছে, ওটা হাতে ধরে ব্লগিং, এই যে ট্রাভেল ব্লগিং, খুব হাতে চাপ লাগে। এছাড়া আরেকটা ছবি তোলার জন্য আমাদেরকে DJI যেটা বলছো, যেটা এখন ইউজ করছো, ওটা কি অসমো? হ্যাঁ DJI Osmo Pocket 3, Pocket 3, হ্যাঁ
তোমাদের সামনে কোনো পূর্বসূরি ছিল? যেমন ওই যে হাইওয়ে অন দ্য প্লেট বা এরকম কোনো অনুষ্ঠান যেগুলো তোমাদেরকে ইন্সপায়ার করেছে ছোটবেলা থেকে বা বড় হয়ে? ছোটবেলা থেকে দেখো, ভ্রমণ পত্রিকাটা আমি সাংঘাতিক মন দিয়ে পড়তাম। হুম, আনন্দবাজারে যে কটা ভ্রমণের লেখা বেরুতো হুম। খুঁটিয়ে খুঁটিয়ে পড়তাম। অমরেন্দুবাবুর যে অ্যান্টার্কটিকা, সেখান থেকে অ্যান্টার্কটিকা প্রেম, মানে আমার স্বপ্নের ডেস্টিনেশন, জানি না কবে গিয়ে পৌঁছাবো। তো তোমরা এই কয়েকদিনেই চলে যাবে? না না, আরে বাবা, কত 15 লাখ, 4.5 লাখ টাকা করে? না না, 14 লাখ টাকা। 14 লাখ টাকা পার Minimum হেড? 11, যাবে তো নর্দার্ন লাইটস দেখতে? না, সেটা তো নর্দার্ন লাইটস দেখতে, ওইদিকে, অ্যান্টার্কটিকা হচ্ছে দক্ষিণে। হ্যাঁ। তো এবারে ওই অমরেন্দ্রবাবুর লেখা পড়ে সবার প্রথমে প্রেম। তো উনি একটা বলতে পারো যে আমার কাছে নমস্য ব্যক্তি, যার লেখা পড়ে আমি ভ্রমণকে ভালোবেসেছি। ছোটবেলায় তুমি যাদের নাম বললে, শঙ্কু মহারাজ, জলধর সেন, সবারই বই পড়েছি। তো এটাই। এবার ভিজুয়াল দুনিয়ায় আসার পরে আমি এই হিন্দি যারা করতো তাদেরটা খুব দেখতাম, যেটা বললাম তোমাকে, বিশেষ করে মাউন্টেন ট্র্যাকার আর মুম্বাই ক্যাব নিখিল। ওরা তখন মুম্বাই ক্যাব নিখিল বাইক নিয়ে সেই মুম্বাই থেকে লাদাখ চলে গেছে, দেখে না আমি পুরো থ্রিল। আমার তখন মনে হলো যে পাচ্ছে, আমি কেন পারবো না। তো এরা খুব ইনফ্লুয়েন্স করেছিল। আরেকজন ছিল ড্রিউ বিন্সকি, এখনো করে, খুব সুন্দর। এদের দেখতাম খুব। এরা মোটামুটি একটা ফিল্ড সেট করেছিল, আমার মাইন্ডের মধ্যে বসে গেছিল যে কি করলে ভালো হবে বা কি করতে হবে। এদেরটা দেখে দেখে মোটামুটি শিখেছিলাম। পুরোটাই কিন্তু সেলফ টট, মানে কেউ হাতে ধরে শেখায়নি কিছু। এডিটিং নিজে একদম, যা কিছু আটকেছি সব ইউটিউব দেখে। মানে আমাদের এডিটিংটা তো ধরো, মজাটা হচ্ছে কোনো স্ক্রিপ্ট নেই। এবার স্ক্রিপ্ট থাকলে কি হয়, তুমি দিয়ে দিলে এডিটারকে, তুমি শুটিং করলে ও ফ্রেম বাই ফ্রেম বুঝে নিল। আমাদের কোনো স্ক্রিপ্ট থাকে না। তো আমরা যেরকম সকাল থেকে রাত অবধি করছি, তারপরে মানে থাম্ব রুলটা হচ্ছে টেক অ্যাজ মাচ ফুটেজ অ্যাজ ইউ ক্যান, তারপরে তুমি সেটাকে গল্প বানাও। তো এইভাবেই করা, যে এডিটিং এর সময় এই জন্য অন্য এডিটার হলে সমস্যা, আমি যেটা ভাবছি সেটা অন্য এডিটার ভাববে কিভাবে, তাকে বোঝানোটাও সমস্যা। এটা একটা বিরাট প্রবলেম আর কি। তো এডিটিং ওই জন্য আমাকেই করতে হবে প্রথম দিকে। এই রিসেন্ট পাস্টে আমরা একজন এডিটার আছে আমাদের, তো সে একটু কাজ করছে, হেল্প করছে, কিন্তু তা না হলে আমিই করেছি পুরোটা। এবার ঘুরতে তোমরা ভালোবাসো, এই কথাটা ঠিক। এবার আমি তো একটা মজার প্রফেশনেও ছিলাম, সেটা হচ্ছে কমার্শিয়াল ছবিতে আমি দীর্ঘদিন হিরোর কাজ করেছি। এবার সেখানে সবাই দেখছে আমি ঝর্ণা টর্ণা সব কিছুর ধারে ঘুরছি, কিন্তু তারা কেউ জানে না আমি আসলে ভোর 3টে ঘুম থেকে উঠে 4টে মেকআপে বসে 5টার সময় তার সামনে গিয়ে 1 2 3 4 করছি। এবং তাতে একজন নর্মাল ঘুরতে যাওয়া মানুষের যে আনন্দ ওই ঝর্ণাটাকে দেখে হওয়ার কথা, আমার ঝর্ণাটাকে দেখে বিরক্তি হচ্ছে, কারণ ঝর্ণাটা তো সকাল থেকে আমার পিছনে পড়ে রয়েছে, আর ওই ঝর্ণাটা আমার ভালো লাগছে না। বুঝতে পারছি। এটা তোমাদের হয় না ঘুরতে? এতটাও হয় না, না এতটা হয় না, কিন্তু কিছুটা তো আংশিক ভাবে বললে তো বলা হবে না। আমাদের প্রচন্ড খাটনির কথাটা বললে, আমাদেরও যে সাংঘাতিক খাটনি যায় সেটা কিন্তু দর্শকরা বোধহয় আন্দাজ করতে পারে না। স্বাভাবিক ব্যাপার না এটা। ভোরবেলা ধরো সানরাইজ, একটাই বাজেটে, মানে আজকেই আছি, কালকে অন্য জায়গায় যেতে হবে, তো আজকে সানরাইজই নিতে হবে। আকাশ মেঘলা করলো মানে গেল, কি আমি উঠতে পারলাম না মানে গেল। ওই আগের দিন রাত্রিবেলা হয়তো 12টার সময় ঘুমিয়েছি, এবার 3টের সময় উঠবো, উঠে আমি ওকে পিথি ওঠ, হ্যাঁ হয়ে গেছে, ওই করে কোনো রকমে উঠে দাঁত মেজে, মানে ইজিপ্টে গিয়ে এবার যখন ক্যামেরা অন তখন আবার ফুল এনার্জি, বুঝতে পারছো, মানে পুরো শিফট 180 ডিগ্রি, হয়ে তো আছি এরকম। হ্যাঁ, তো এবার যখন যাচ্ছি সানরাইজটা দেখছি, তখন কিন্তু আবার মনের মধ্যে একটা আনন্দ জাগছে। এই জিনিসটা না এলে যদি ঘুমিয়ে থাকতাম এত বিরাট মিস করতাম। ওই যে সাহারার মরুভূমির মধ্যে দিয়ে টুক করে বালিয়াড়ির মধ্যে দিয়ে সূর্যটা উঠলো, জঙ্গলের মাঝখান দিয়ে উঠছে, কি সানরাইজ মেঘের মাঝখান দিয়ে উঠছে, তিনদিকে, তখন মনে হয় যে না সার্থক, যে কাজটা করছি তখন কোথাও এট দ্য এন্ড অফ দ্য ডে খুব ভালো লাগছে। তবে মাঝে মাঝে যে বিরক্তি হয় না তা না, দিনের যে কোনো কাজেই বিরক্তি। হ্যাঁ, আর টায়ার্ডনেস তো থাকবেই, টায়ার্ডনেস মেন হচ্ছে, অবিরত ছুটে বেড়ানোতে মানে বেড়ালে তো টায়ার্ড হবই একটু, সেটা হই মাঝে মাঝে, এটা অস্বীকার করবো না, টায়ার্ড হয়ে পড়ি। পুজো এবার ধরো কেউ আবদার করলো চলো না একটু ঘুরতে যাই, এবার পুজো অন্যরকম কিছু করি। আমি দুজনে প্র্যাকটিক্যালি বলছি, ফ্র্যাঙ্কলি আমরা সাংঘাতিক ঘর কোনো। হ্যাঁ, মানে এবার তুমি ভাবো যে 15 দিন ঘুরে আসার পরে বাড়িতে এসছি,
হ্যাঁ আবার 3 দিন পরে বেরোতে হবে, মানে আমি শুধু বাড়িতে 24 ঘন্টা থাকবো তা নয়, আমার বাড়ির লোকও 24 ঘন্টা আমার সঙ্গে থাকবে, বুঝতে পারছো? পুজো হচ্ছে আমাদের কাছে একটা চরম সেন্টিমেন্ট, যে ওই পাড়ায় থাকবো, বাড়িতে থাকবো। আমার সব থেকে বেশি আশ্চর্য লাগছে মাছ ভাত অতদিন যে খেতে পারো না, আর বলো না, এটা তোমরা মানিয়ে নিয়েছো এখন ঘুরতে। কি কি খাও তোমরা? নানা যেখানে যা পাও, জেসমিন দেশে যদাচার, এটা ঘুরতে গেলে করতেই হয়। একদম। আমি শুধু সাপ, ব্যাঙ, ইঁদুর এসব খাই না, ও সেগুলো খায়, এই হচ্ছে পার্থক্য। আমার খাওয়া নিয়ে কোনো চাপ নেই। হ্যাঁ আমি না খাওয়া নিয়ে তো আমাদের চাপ নেই, এটা সমস্যা নয়। আমাদের খাওয়া নিয়ে চাপ নেই, এটা নিয়ে অনেকের চাপ আছে। হ্যাঁ এইটাই হচ্ছে আসল বক্তব্য। হ্যাঁ সেইটার জন্য এখন খুব সাংঘাতিক একটা জায়গা। বাবা মানে দীর্ঘদিন বাইরে খেতে খেতে, ধরো আফ্রিকা গেছো তুমি, তোমার খেতে দেবে হচ্ছে উগালি, এই যে চ্যাটচ্যাটে পরোটা। তুমি ইজিপ্ট গেছো, ইজিপ্টের সস্তার খাবার হচ্ছে খুসারি, ওটা হচ্ছে খিচুড়ি। কিন্তু খিচুড়ির মধ্যে আবার পাস্তাগুলোকে দেবে সিদ্ধ করে, মানে আমাদের যে খিচুড়ি তার থেকে ধরে নাও অনেকটাই আলাদা, কিন্তু এই খিচুড়ি থেকেই কিন্তু ওটা এসছে। হ্যাঁ মানে ওয়ান পট মিল হিসেবে আমাদের ওখানে খিচুড়ি যে ওয়ান পট, ওটাও। আর ওটা তোমার প্রথমবার তুমি খুব অ্যাডভেঞ্চারাস হতে খুব ভালোভাবে খাবে, এনজয় করবে, নতুন কিছু খাচ্ছ। দ্বিতীয়বার খেতে গেলে তোমার চাপ হবে, তৃতীয়বার থেকে তো মানে ভাই। তো তোমরা ঘুরতে গেলে তোমাদের মানে প্রাথমিক লক্ষ্যটা কি? এক্সপিরিয়েন্সটা হচ্ছে ঘোরাতে বেশি হবে, নাকি লাক্সারিটা সবসময় সেকেন্ডারি? না, এটা 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 নির্ভর করে, জানো তো, যেখানে যেরকম ওয়েতে করা যায়। যেমন ধরো তুমি যদি ইংল্যান্ডে যাও, ইংল্যান্ডে তুমি লাক্সারি করতে পারবে না, তুমি সে টাকা ভিডিও থেকে উঠবে না। আমাদের প্রাথমিক লক্ষ্য হয় যে ঠিক আছে টাকাটা যেন উঠে যায়, প্রফিট না হোক টাকাটা যেন উঠে যায়। সেক্ষেত্রে আমাদের যে সাবস্ক্রাইবার গেইন হলো, যা ভিউ হলো, অ্যালগোরিদমে চলতে থাকলো ভিডিও, দ্যাট ইজ আওয়ার গেইন। তো ইংল্যান্ডে গিয়ে আমি লাক্সারি কখনো করতে পারবো না, কারণ এতটাই কস্টলি। সেখানে আমি ওই হস্টেলে থাকবো, তাই থেকেছি। হ্যাঁ, যত কম খরচে ট্রাভেল করা যায়, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে সেগুলো করেছি। আফ্রিকা গেলে তোমার কাছে কোনো অপশান নেই, তোমাকে $300 দিয়ে গাড়ি ভাড়া করতেই হবে, তা নাহলে তুমি চলতেই পারবে না, কারণ ওখানে পাবলিক ট্রান্সপোর্ট রিস্কও অনেক বেশি। তো ওখানে তুমি ওরকম হস্টেল পাবেই না ম্যাক্সিমাম জায়গায়। যেখানে পাওয়া গেছে, ধরুন নাইরোবিতে আমরা সস্তায় ছিলাম, তো আমাদের এক বন্ধু আছে উগান্ডায়, সমীন্দ্র, ও ওখানে দীর্ঘদিন, তো ওর ওখানে গিয়ে যেমনি আমরা ওর আতিথেয়তাটা পেয়েছি আমাদের বলতে নেই। এবং আমাদের সঙ্গে যে গিয়েছিল সুদীপ্ত, সেও অনেকটা আমাদের হেল্প করেছিল। এই যে তোমাদের ফ্যামিলি গ্রোথ হয়, এই যে তোমার এই সাবস্ক্রাইবার এবং ফ্যামিলি গ্রোথ হয়, এটা তো খুব মজার। দেখছিলাম যখন তোমরা, আমি একটু আগে দেখছিলাম দুবাইতে ছিলে, পপিন বলে একজন তোমাদেরকে হেল্প করছিল। এরকম বিভিন্ন জায়গায় তোমাদের বিভিন্ন বন্ধু জুটে যায় না? একদম একদম একদম। এটা কি ইন্টারেস্টিং একটা, সত্যি মানে এটা আমরা ব্লেসড বলতে পারো, যে সাংঘাতিক ব্লেসড, উই আর ব্লেসড অ্যাকচুয়ালি। যে যেখানে গেছি, যে ইংল্যান্ডে গেছি, আমি এডিনবরায় গেছি, পুরো বাঙালি সবাই মানে চলে এসেছে আমাদের সঙ্গে দেখা করতে, বা ওরা একটা অনুষ্ঠান সেখানে আমাদের ডেকেছে, গিয়ে দেখলাম যে সবাই আমাদের ভিডিও দেখে, আমরা অবাক। আরে আমার কাছে তোমাদের খবর তো এলো ডাবলিন থেকে। তো আর আমার ছাত্রছাত্রীরাও রয়েছে অনেক জায়গায়, তো তারাও আছে। সব মিলিয়ে মিশিয়ে একটা বৃহত্তর পরিবার বলতে পারো, যে পরিবারের সদস্য হয়ে আমরা বলতে পারি যে আমরা ব্লেসড, এবং এটা অনেক ভাগ্য করলেই। হ্যাঁ সত্যি। না আমি একটা জিনিস দেখছি, এটা আমরা সেদিন একটা পডকাস্টের রাউন্ড টেবিল হয়েছিল, সেখানে গিয়েও কথা হচ্ছিল যে এইখানে তো অন্য বেশি কিছু নেই আমাদের হাতে, এখানে একজনের ব্যক্তিত্বটা মানুষের পছন্দ হবে নয়তো হবে না, এবং সেখানে তোমাদের দুজনের খুব আপন এবং খুব প্লিজিং একটা ব্যক্তিত্ব আছে, এবং মনে হয় যে এদের সাথে ঘুরতে যাওয়া যায়। মানে কখনো মনে হয় না যে কিছু মানে উপর থেকে আমাদেরকে দেখে আমাদেরকে এই যে বাবার আমরা ঘুরছি তোমরা একটু দেখো, এরম মানসিকতা থেকে কেউ কিছু বানাচ্ছে না, খুব বন্ধু বৎসল মনে হয়। তুমি কি বাচিক নিয়ে কোনো কাজ করেছো কখনো? না গো, কখনো করিনি। আমার গলাটা যে ভালো এটা আমি জানলাম এই কাজটা শুরু করার পরে। এর আগে স্কুলে কেউ কখনো বলেনি যে না ওকে কোনো কবিতা বলতে পারি, কিন্তু ওকে দিয়ে একটা কাজ করিয়েছি আমি, অবনী বাড়ি আছো, সেটা আমি সুর করেছি, আর অবনী বাড়ি আছো পাঠটাও করেছে, গানটা করেছি, ওটা আছে ইউটিউবে আর কি। সেখানে ওকে দিয়ে প্রথমবার আমি ওই কবিতাটা, ওটাই হচ্ছে আমার অফিসিয়াল ফার্স্ট বাচিক কাজ। ঠিক আছে, তার আমার উচ্চারণ ভুল, ইংরেজি বাংলা দুটোই আমি সেই মীরের সঙ্গে কথা হচ্ছিল, তো আমাকে আমি তখন বললাম যখন উচ্চারণ ভুল, তুমি একদিন এসো। তো
আমি এগুলো ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি, ইউটিউবের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমি বিশ্বাস করি এটা তো ডকুমেন্টারি নয়, তো এটা হচ্ছে তোমার একটা ফর্মাল নয় এরকম একটা জিনিস, কোনো ফর্মালিটি নেই এখানে। যেমনি আমি তোমার সঙ্গে কথা বলছি, যেমনি আমি আমার মা বাবার সঙ্গে বলি, পাড়ার বন্ধু বান্ধবদের সঙ্গে বলি, সেভাবেই আমি আমাদের গল্পটা তুলে ধরছি। এখানে উচ্চারণের শুদ্ধতা বা ক্যামেরার গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলো রয়েছে একটা ডকুমেন্টারির ক্ষেত্রে, সেগুলো মেনটেন না করলেও হয়। লোকে সেগুলো দেখতে চায় না বা সেগুলো ম্যাটারও করে না, সুতরাং সেইভাবেই গল্পটা এগিয়েছে। এবং এটা কিন্তু কোথাও না কোথাও, হ্যাঁ কয়েকজন বলেন না যে তানা শিবাজি কালে লাগছে ঢয়শূন্য হ্যাঁ, তো সেটা খুব অল্প, কিন্তু ম্যাক্সিমামে কিন্তু মানে আমি চায়ের দোকানে বসে যেভাবে কথা বলছি সেভাবেই কথা বলছি, ম্যাক্সিমামই কিন্তু আপনটা করে নিচ্ছে ওখান থেকে। এবং এখানে তোমার একটা কথা বলি, যেমন ধরো তুমি স্টার বা অন্য কেউ স্টার, তাদের সঙ্গে আমাদের একটা বেসিক পার্থক্য আছে। হ্যাঁ, কি বলতো, রাস্তায় যখন দেখা হলো তোমার কাছে কেউ ফোন নাম্বার চাইবে? চেয়েছে দুই একজন, খুব অল্প চাইবে। হ্যাঁ, যারা অভিনয় ইচ্ছুক তারা এটা এমনি চায় না, এমনি। কিন্তু আমাদের কাছে আবদার দিতেই হবে। হাত ধরে টেনে নিয়ে মিষ্টির দোকানে গিয়ে এই দুটো কি করো তখন যখন ফোন নাম্বার চায়? দিয়ে দিই, বেশিরভাগ ক্ষেত্রে দিতে হয়। না আমরা দিয়ে দিই, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিই, ওর ফোন নাম্বার দিয়ে দেয়, কোনো চাপ নেই। শুধু ওই গুড মর্নিং না পাঠাতে বলি আর কি, কেন সেটা আমার অভিজ্ঞতায় আছে আর কি, প্রচুর গুড মর্নিং মেসেজ, সেই জন্য। গুড মর্নিং এর থেকে তোমার মুক্তি নেই, গুড মর্নিং আসবেই। হ্যাঁ সেই আর কি। এবার সেটা মাঝে মাঝে মানুষ মাঝে মাঝে মেনে নেওয়াটা যায়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার কি বলতো, খুব আপন, মানে আমি তোমাকে বলছি যে বয়স্ক মানুষেরা, আমি কালকেও ফেসবুকে লিখেছি একটা, তুমি দেখো পরে পড়লে, একটা খুব বেদনাদায়ক ঘটনা ঘটেছে রিসেন্ট পাস্টে। তো বয়স্ক মানুষ যারা আছেন, যারা বেড়াতে যেতে পারেন না কিন্তু বেড়াতে ভালোবাসেন, একটা সময় হয়তো দামাল মানুষ ছিল, দুনিয়া ঘুরে বেরিয়েছে, কিন্তু এখন শারীরিক কারণে ঘরের মধ্যে বন্দি হয়ে গেছে। আমরা না কোথাও তাদের ইন্দ্রিয় হয়েছি, শুধু আমরা না, আরো ট্রাভেল ব্লগার যারা আছে প্রত্যেকেই খুব ভালোবেসে আমাদের দেখেন, আপন করে ফেলেন। সেখানে এমন কথা যদি উনি শোনেন যেটা ওনার ব্যক্তিগতভাবে পছন্দ নয়, আমি উল্টো বলছি, তাহলে উনি রেগে যান, আমাকে মেসেজ করবেন, এই এটা কেন বললে, বুঝতে পারছো তো? মানে ঘরের মানুষের সঙ্গে যেরকম হয় এক্স্যাক্টলি মনে আছে। এটা তুই বললি আমার মনে পড়ে গেল, মনে আছে আমরা যে ট্রাভেল ফেয়ারে গেছিলাম, আমাদের গাড়িতে যখন থামলো এক ভদ্রলোক জানলার কাজ দিয়ে নামালাম, তো রাতে একটা খাম গুঁজে নিয়ে, আচ্ছা আপনার নাম কি, না আপনি এটা পড়ে দেখুন পরে কথা বলে হনান করে হাঁটতে হাঁটতে চলে গেলেন, খামটা শুধু হাতে গুঁজে দিয়ে গেলেন। সেখানে লেখা ছিল, শিবাজি বাবু আপনার উচ্চারণ ঠিক করুন। অভিযোগ ছিল, কিন্তু উনি সামনে বললেন না, শুধু সামনে বললেন না, খুব সুন্দর করে লেখা ছিল, একদম লিখে নিয়ে এসে খামের মধ্যে হাতে দিয়ে চলে গেলেন। আর রিপ্লাই দিতে পারিনি, কারণ সেখানে তার ঠিকানা নেই, কিছু নেই। তো উনি মানে দারুণ ছিল এটা, উনি ধরিয়ে দিয়ে বলছে এটা অনাম করে চলে গেলেন। এই কথাটা আমার এত সুন্দর লাগলো যে অনেকেই ঘুরতে চাইতেন কিন্তু বয়সের জন্য এখন আর ঘুরতে পারছেন না, তাদের তোমরা ইন্দ্রিয় হয়েছো। আমি শুধু কিন্তু বয়সের কথা বলবো না, আমি বলবো ধরো আমার বাবা প্রচণ্ড ঘুরতে ভালোবাসতো, কিন্তু এরপর আমরা হয়ে যাওয়ার পর বাবার ঘোড়াটা আর বাবার ঘোড়া থাকলো না, আরো 4 জন একসাথে ঘুরতে যাবে। কারণ বাঙালি পরিবারে একজন পুরুষ একলা বেরিয়ে যাবে, তার ছেলে মেয়ে কোথাও যাবে না, সেটা তো হয় না। সেটা ফলে বাবার ঘোড়াটা ক্রমশ দীঘা আর পুরীতে সংকুচিত হয়ে থেকে গেল। এদেরও কিন্তু একটা জানলা তোমরা। একদম আমি এটা বুঝতে পারি। সব সময় বয়স নয়, অনেক সময় রেস্তো, পকেটের রেস্তো আমাদের অনেক কিছু। কারণ কেউ হয়তো আমাকে মেসেজ করছে যে আমি কোনোদিনও আফ্রিকা দেখতে পারবো না, আমার খরচ সেটা, আমার বাজেট সেটাকে সেখানে কুলাবে না, আমি কিন্তু দেখলাম তোমাদের হাত ধরে। যেটা বাজে ঘটনা হলো সেটা বলছি, এটা বেদনাদায়ক ঘটনা একটু বলি। হ্যাঁ, আমি লিখেওছি এইরকমই। আমরা তখন অরুণাচল বোধহয় বেড়াচ্ছি, একটা মেসেজ পেলাম ইনস্টাগ্রামে বা ফেসবুকে, বললো আমার শ্বশুরমশাই তিনি টার্মিনাল স্টেজে রয়েছেন, অসুস্থ, উনি আপনার ভিডিও দেখছেন খালি। হ্যাঁ, তো আমি একটা রিকোয়েস্ট করছি আপনাকে, যদি আপনি একটা মেসেজ একটু ক্যাপচার করে ওনাকে পাঠান। তো আমি বললাম নিশ্চয়ই, এখন তো গাড়িতে। আমি রিপ্লাই করলাম, আমি ফোন নাম্বারও দিয়ে দিলাম তাকে। আমি ফোন নাম্বার দিয়ে বললাম আপনি একটা কাজ করতে পারেন তো, যে আপনি একটা ভিডিও কল করুন হোয়াটসঅ্যাপে, আমরা সরাসরি কথা বলি। উনি না, আমি তো রায়গঞ্জে থাকি, উনি থাকেন শিলিগুড়িতে, তো আপনি যদি পাঠান তাহলে আমি পাঠিয়ে দেবো, উনি দেখবেন। কারণ ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা হোটেলে ফিরে আমি পাঠাবো। এবার না, সারাদিনের যা হয় আমাদের
সন্ধ্যেবেলা ফিরে বেমালুম ভুলে গিয়েছি আমি। পরের দিন উনি আবার মেসেজ করেছেন, আবার আমি একই কথা বলেছি, আবার আমি গাড়িতে ছিলাম, সে সময় করাটা সম্ভব ছিল না, আবার আমি ভুলে গিয়েছি এবং বেমালুম ভুলে গিয়েছি। তারপর বাড়ি ফেরার পরে মেসেজ পেলাম, ওনার ছবি, বলেছে বাবা আজকে চলে গেলেন, বুঝেছ? মানে মরমে মরে গেছি রাহুল, মানে আমি কি বলবো যে তারপর না বুঝতে পারছি, মানে কিন্তু এটা জেনুইনলি ভুল, তো কি করবে, তুমি তো ইচ্ছে করে করো না, একেবারেই নয় ইচ্ছে করে, কিন্তু এই ভুলটা হওয়াটা বোধহয় উচিত ছিল না, কাম্য ছিল না আমাদের, এটা একটা চরম ভুল। আমি গতকাল ফেসবুকে লিখেছি যে এটা স্বীকার করে, যে এটা আমাদের জীবনের একটা অন্যতম, না না একদম এটা তো মানতেই হবে, মানে একজন মানুষ যিনি মানে যাই হোক, এটা ভারাক্রান্ত হয়ে গেল। আমি না লজ্জায় তাকে রিপ্লাইও দিতে পারিনি। এই রেসপন্সিবিলিটি অফ বিইং আ সেলিব্রিটি, যেটা তোমরা না হতে চেয়েও তোমরা হয়ে গেছো, যদি তোমরা অস্বীকারও করো এবং বলো তুমি হিরো আমি হিরো নই, সেটা কথা নয়। পোস্ট কোভিড এইটা একটা খুব বড় এন্টারটেনমেন্টের জায়গা, এবং সেইখানে তোমরা একটা কিছু ক্র্যাক করেছো। তো এই চাপটা তোমাদের আগের শিবাজি পৃথ্বীজিতের থেকে এখনকার শিবাজি পৃথ্বীজিৎকে কতটা আলাদা করে দিয়েছে, বা আদৌ করেছে কি? আমার দিক দিয়ে যদি আমি বলি, করেনি, শুধু আমার সময় কমেছে, কিন্তু মানুষটা আমি যেরকম ছিলাম হুবহু একই রকমই রয়ে গেছে। এবং আমি সেটা অন স্ক্রিন অফ স্ক্রিন, আমি এবং শিবাজি দুজনে কিন্তু ওই একই রকম। তোমাদের স্কুলটা কোথায় ছিল? আমাদের সোদপুর হাই স্কুল, 1853 সালে স্থাপিত হয়েছিল, একটা প্রাচীন স্কুল আর কি, সেই স্কুলের আর কি আমরা দুজনেই। হ্যাঁ, আর আমার ক্ষেত্রে না সেরকমভাবে কিছু চেঞ্জ হয়নি, যা আমি আগে ছিলাম তাই আছি, সেটাই বললাম। এবার সময়টা অনেক কমেছে, গল্পের বই পড়তে পারি না, সিনেমা দেখতে পারি না, হ্যাঁ এগুলো একটা সমস্যা। গান শুনতে পারি না, গান শুনতে আমি বড্ড ভালোবাসি, তো সেটাও খুব কম হয়। ঘুমাতে পারি না, ঘুমাতেও বড্ড ভালোবাসি, সেটাও কম হয়। ঘুমটা তো কম হয়, কম হয়। আমি না মেন্টালিও সাংঘাতিক অ্যাক্টিভ, জানো তো, মানে এটা ও জানে, ও যেমনি মাইন্ড অফ করে দেয়। হ্যাঁ, আমি গানে বা বইয়ের মধ্যে চলে যেতে পারি দুম করে আচমকা, কিন্তু আমি নানা রকমের কিছু ভাবনা চিন্তা চলছে ব্যাক অফ দ্য মাইন্ডে, তো এই জন্য আমি আরো বেশি ক্লান্ত হয়ে যাই, মানে মানসিকভাবে এটা খুব অ্যাক্টিভ থাকি, এটা একটা সমস্যা। তো তোমাদের মানে এটা কখনো মনে হয়েছে, এটা আমি বিশেষত শিবাজিদাকে জিজ্ঞাসা করছি, যে এই যে ওভারওয়ার্কড মাইন্ড এবং তাকে এত চাপ দিতে হচ্ছে, কখনো কাউন্সিলিং দরকার মনে হয়েছে? না, নিজেই করে নিতে পারো নিজেরটা। হ্যাঁ, মানে আমার আর ওর বা আমাদের মানে আমাদের ডিপ্রেশন বলে কিছু নেই, ডিপ্রেশন না, এই যে এই চাপটা না, ওই চাপটা বাড়িতে আড্ডা, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারলে, একদিন ছুটিয়ে পার্টি করলে, কোনো একটা ভিউ ড্রপ করে গেলে, হ্যাঁ তখন ভাবি যে এটা করলো কেন, তখন আবার ওই ভাবতে শুরু করি, যেমন ড্রয়িং বোর্ডে ফিরে যাও, হ্যাঁ কোনো ব্যাপার না, আবার ভাবতে শুরু করি যে কিছু না কিছু হয়ে যাবে। এটা কিন্তু আমি কখনো হয়েছে যে একটা ট্রিপ নিয়ে খুব আশায় ছিলে বা একটা ভিডিও নিয়ে খুব আশায় ছিলে, সেটা দাম করে মুখ থুবড়ে পড়েছে? হ্যাঁ, অনেকবারই হয়েছে, অনেকবার হয়েছে। আমরা মায়ানমার গেলাম, আমি ভাবিনি যে মায়ানমারের ভিউ অত ড্রপ করবে। আচ্ছা, মায়ানমারের ভিউ কি তোমার পরে দেখেছিলাম আমি, মায়ানমারের সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্ক খারাপ ছিল আমাদের, তখন বাংলাদেশের ভিউয়ার ছিল প্রায় ধরে নাও 23-24%, তো বাংলাদেশি ভিউয়াররা মায়ানমারের ভিডিও কম দেখেছে, সেই জন্য ভিউটা ড্রপ করেছিল। আরেকটা কারণ হচ্ছে, আমরা তখন প্রথম বিদেশ যাচ্ছিলাম, বিদেশের ভিডিওর ক্ষেত্রে আমাদের এখানে দর্শকদের একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার বলবো, বাইন্ডিংস বলবো রয়েছে, যেটা হচ্ছে যে আমি যেখানে যেতে পারছি না সেখানের ভিডিও আমি দেখব না, মানে মানস ভ্রমণের বদলে, যে এটা একটা মানস ভ্রমণ, যে আমি যেখানে যেতে পারছি না, আচ্ছা শিবাজিদা পৃথ্বীজিদা যাচ্ছে, আমরা দেখি, আনন্দটা করি, এটা একটা কথা। গল্পের বই তুমি পড়ছো কেন, বা ভ্রমণ কাহিনী পড়ছো কেন? মানস ভ্রমণের জন্য। তো অনেকের মধ্যে এই একটা কিন্তু ব্যাপার রয়েছে, যে আমি যেখানে যেতে পারছি না সেখানে ভিডিও দেখবো না, ভারতবর্ষের মধ্যে কোনো জায়গা যেটা সাধ্যের মধ্যে সেটা আমি যেতে পারছি সেটা দেখব। এই জন্য আমরা দেখেছি ওভারঅল, আমি যদি উইকেন্ড ট্যুরের ভিডিও বানাই, এগুলো আমাদের অ্যানালিসিস পুরো। মৌসুমী আইল্যান্ড, হ্যাঁ মানে খুব যে ভালো কিছু জায়গা তা নয়, তাও একটা সাধ্যের মধ্যে জায়গা, তুমি সস্তায় ঘুরে আসতে পারো বন্ধু বান্ধব নিয়ে,
সেই ভিডিও দেখো তত্তর করে ভিউ হয়। মন্দারমণি গেলে, দীঘা গেলে, পুরী গেলে, দার্জিলিং গেলে, আমরা জানি 10 বার গেছি, আরো একবার যাবো, আবারও ভিউ হবে। কিন্তু আমি মায়ানমার যাচ্ছি, একটা আননোন জায়গা, একটা কৌতূহল, একটা আবেগ, অনেক কিছু রয়েছে ওর মধ্যে। কারণ আবেগ শরৎচন্দ্রের বিভিন্ন নায়কদের একদম, শরৎচন্দ্র নিজেও ছিলেন মায়ানমার, দীর্ঘদিন বললেই যে যা যা মনে আছে মনে আছে। আমাদের এই যে ইডেন গার্ডেন্সের ভেতরে যে প্যাগোডাটা আছে, সেটাও ওখান থেকেই ছিল, লর্ড ডালহৌসি। তো যাই হোক, অনেক কিছু জড়িয়ে রয়েছে। আগেকার দিনের মায়ানমার, রেঙ্গুন মানে হচ্ছে বাঙালি একদম ডিরেক্ট কানেক্ট। অর্ধেকের ব্যবসা ছিল। ও তুমি তো আবার টিম্বার মার্চেন্ট, তোমার তো বার্মা নিয়ে আরো ইমোশন। সেই সব কারণে ভেবেছিলাম যে ভালো ভিউ হবে, কিন্তু সেটা হয়নি। পরে হয়েছে, পরে দেখেছি যে না, আস্তে আস্তে বেড়েছে। কিন্তু ইনস্ট্যান্ট ভিউটার ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে টাকাটা বেশি পাওয়া যায়, কিন্তু পরে ভিউ এর ক্ষেত্রে অতটা অ্যাকুমুলেট করে চোখে দেখা যায় না। তো সেটা একটা আমাদের সেটব্যাক ছিল। আবার উল্টোটাও হয়েছে, লন্ডনে আমি যখন একা গেলাম, পৃথ্বীজিৎ গেল না, ভিসা দেয়নি, গেল না মানে আমাকে যেতে দেওয়া হলো না। আমি ভেবেছিলাম সাংঘাতিক কম ভিউ হবে, সেখানে আবার মোটামুটি ভালোই লোকে দেখেছে। সেটা আমি তোকে বলেছিলাম, লন্ডন যাচ্ছি যখন এটার ভিউ হবে আমি জানতাম। এই যে অ্যালগোরিদম বোঝা, সেটা নিয়ে অ্যানালাইসিস করা, ধরো আমরা একটু আগে আলোচনা করলাম, তুমি আমার থেকেও বছর দশকের বড়, আমরা সত্যি বলতে পুরো ফাটাবাসে জেনারেশন, কিছুটা অ্যানালগ কিছুটা ডিজিটাল। সেইখান থেকে তুমি এতটা ডিসাইফার করছো কি করে? এটা দেখো, আমি তো পড়েছি কম্পিউটার সায়েন্স, ঘর করতাম কম্পিউটার সায়েন্সের সঙ্গে, এবং সেখানে হার্ড কোর প্রোগ্রামিং, অ্যালগোরিদম, এগুলো নিয়ে দীর্ঘদিন পড়াশুনো বা পড়ানো বা কাজ করা সব কিছু করেছি। সুতরাং এই টেকনোলজি নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। আর যেহেতু অঙ্কে মানে আমার পদার্থবিদ্যা হচ্ছে মূল সাবজেক্ট, তো অঙ্কটা বুঝতে পারি, স্ট্যাটিস্টিক্সও বুঝতে পারি, তো এইগুলো নিয়ে একটা ঘাটাঘাটি করার অভ্যেস ছিল। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে একটা ডিসাইসিভ মাইন্ড আছে, যেটা ডিসিশন নিতে পারে যে এটা হবে, এটা হবে না, বা এটা করলে হবে। কদিন আগে আমরা যেমনি থার্ড ক্লাসে চড়ে, আনরিজার্ভ কম্পার্টমেন্টে চড়ে হ্যাঁ গেলাম, এবং আমি জানতাম আগেই যে পৃথিবীকে বলা হয়েছিল এটা হিট করবে, তো এটা দেখো 3 দিনে 2 লাখ ভিউ পেরিয়ে গেছে। তো উই আর হ্যাপি, এবং যেরকম ছিলাম। তো এইগুলো ভাবা যায় আর কি। তুমি মানে এটা আমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমি ভেবেও রেখেছি, জিজ্ঞাসা করব। একজন মহিলা কেরালাতে ডিসিশন নিয়েছেন, তিনি তার বাচ্চাকে আর স্কুলে পড়াবেন না। তিনি হিসেব করেছেন 5 থেকে 12 তার যা পড়ানোর খরচ, সেই খরচটাকে উনি অ্যাকুমুলেট করে বাচ্চাটাকে ঘোরাবেন এবং হোম স্কুলিং করবেন। আমি এতটা উগ্রতার দিকে যাচ্ছি না যে স্কুলে যেতেই হবে না, কিন্তু ঘোরাটা একটা শিশুর ক্ষেত্রে একটা বাড়ন্ত মানসিকতার জন্য কতটা ইম্পর্টেন্ট এবং এডুকেশনের কতটা পার্ট হওয়া উচিত বলে তোমরা মনে করো? এটার অ্যান্সার দিতে চাইবো, এবং হোয়াট এ ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। দারুণ কোয়েশ্চেন। আমি আমার ছেলে যখন এইচএস পরীক্ষা দিল, আমি বললাম নেক্সট 1 বছর তুই কি করবি, তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি, অন দ্য ফার্স্ট ডে অফ দ্য মান্থ আমি তোকে 15,000 টাকা দেবো, সারা ভারত ঘুরবি, তুই পরের বছর গ্র্যাজুয়েশনে ভর্তি হবি। যেটা আমি বোল্ডলি বলেছিলাম। তার মানে তুমি বুঝতে পারছো যে এডুকেশন, মানে ট্রাভেল অ্যাজ এডুকেশন কতটা ইম্পর্ট্যান্ট। একটা মানুষ তৈরি করার জন্য ট্রাভেলের থেকে দ্বিতীয় পন্থা আর কিছু আছে বলে আমার মনে হয় না। তুমি দেখো, শঙ্করাচার্যকে বলো, গান্ধীজি বলো, সবাই কিন্তু প্রথমে ভারতবর্ষটা ঘুরে ফেলেছিলেন। আমাদের স্বামী বিবেকানন্দ পুরো ভারতবর্ষ 1889 থেকে 1893 ডিসেম্বর গিয়ে কন্যাকুমারীতে গিয়ে উনি পাথরের উপর গিয়ে সিদ্ধি লাভ করলেন, তারপর রেজলিউশন নিলেন। তো সবাই কিন্তু ভারতবর্ষকে যারা মাটির থেকে দেখেছে, যারা মহান মানুষ, যাদেরকে এটা পঙ্কজ ত্রিপাঠীও বলেছেন যে ইন্ডিয়া ঘোরাটা খুব একদম, এটা কিন্তু খুব জরুরি। এবং তুমি যদি ঘুরতে পারো, বা কেউ যদি, এবং ডিসিশনটা যিনি নিয়েছেন তিনি একদম ঠিকঠাক ডিসিশন নিয়েছেন, এবং অসাধারণ ডিসিশন। এটা যদি সবাই করতে পারতো ঠিকঠাক মতো, তাহলে কিন্তু আমরা একটা বেটার জেনারেশন পেতাম বলেই আমার বিশ্বাস। এবং এটা কিন্তু শুধু উনি নয়, আমার পরিচিত একজন আছে, অভি, ম্যাডভেঞ্চার নামে একটা চ্যানেল আছে। ও খুব সুন্দর ভিডিও বানায়, কিন্তু খুব কম বানায়, কিন্তু যেটা বানায় সেটা সলিড। তো ওর ছেলেকে ভর্তি করায়নি। আচ্ছা,
এবং ওরা নিজেরাই পড়াচ্ছে এবং এই ঘোরাচ্ছে, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বা এমনি বেরিয়ে পড়ে, বলছে এর মধ্যে দিয়ে ছেলে শিখবে। আর যেটুকু বর্ণ পরিচয় দরকার, লেখাপড়া দরকার, সেটা তো শিখিয়ে দেবো, অঙ্ক করা যেটা দরকার সেটা শিখিয়ে দেবো, বাদ বাকি ও করবে। তাহলে এরপরে বলছে এরপরে দেখা যাবে, বড় হোক। রাহুল সংকীর্তন যিনি ছিলেন, তিনি তো ঘোরার জন্য বলছেন কয়েকটা কাজ জানলেই চলো, এই ধর চুল কাটা, এই ধর রান্না করা, এই ধর একটু স্কিল কিছু জানলে হবে, বেরিয়ে পড়ো, কোনো অসুবিধা নেই, গিয়ে এই কাজগুলো করো, তোমার একটা পয়সা হয়ে যাবে। মহাস্তবিক জাতক যদি, মহাস্ত প্রেমাঙ্কুরাতুর, হ্যাঁ ওটা আমার একটা কিন্তু ইন্সপিরেশন, মানে ওটা পড়ে ওই স্টাইলে চিঠি লিখে আমি ক্লাস 11-এ কেমিস্ট্রিতে 16 পেয়ে বাড়ি থেকে পালিয়েছিলাম, কেন না বাবা পেটাবে বলে। তার আগে আমি সেই সময় পড়ছিলাম মহাস্তবিক জাতক, সেটা আমাকে প্রেরণা জুগিয়েছিল ওরকম একটা চিঠি লিখে বাড়ির থেকে চলে যাওয়াতে। এবং সত্যি চলে গেছিলাম, আমার পাড়ার এক দাদা আমার থেকে বছর 6-এর বড় ছিল, তাকে সঙ্গে নিয়ে সেখানে আমি মধুপুরে গেছিলাম। সেখানে আমি দেওঘরে গিয়ে একটা আদিবাসী গ্রামে দিন 10 ছিলাম, প্রায় দিন 20 ঘুরে, কেন চিঠিতে লিখে গেছিলাম আমি ফিরে আসবো, দিন 20 ঘুরে তারপরে আমি বাড়ি ফিরেছিলাম। না কেউ মানেনি, সবাই খুব প্যানিক ছিল, আমি যে ফিরে এসেছি এতেই সবাই খুব আনন্দিত হয়েছে। হ্যাঁ, কাজে আমি চিরকালই আমার মনের মধ্যে একটা ওই যে শুরু হয়েছিল, ওই যে চলা, অজানাকে জানা, বেরিয়ে পড়া হুটহাট করে, সেটা এক্সপ্লোরার শিবাজির হাত ধরে এখনো চলছে। তবে এটা আমি তোমার এই দর্শকদের বার্তাটা দিতে চাইবো, এটা সবাই করুন আর কি, যে বাচ্চারা যারা আছে তাদেরকে ট্রাভেল করার সুযোগ দিন, এবং আপনাদের সঙ্গে নয়। আর যদি আপনাদের সঙ্গেও হয় তাহলে ট্রাভেলের প্ল্যানটা করার দায়িত্ব অ্যাটলিস্ট বাচ্চাদের দিন। তার মধ্যে দিয়েই ওরা অনেক কিছু শিখবে, ওরা বাজেট করা শিখবে, ওরা ইকোনমিক্স শিখবে, টাকা পয়সা ম্যানেজ করা তো শিখবেই, সেই সঙ্গে ইতিহাস ভূগোলও শিখবে, যে ট্রাভেলটা যখন করছে, প্ল্যানটা যখন করছে কিভাবে করবে, তার মধ্যে দিয়ে কিন্তু একটা শিক্ষা লুকিয়ে আছে, যে 5 দিনে আমাকে এই জায়গাগুলো ঘুরতে হবে, এবার কোন জায়গাগুলো আছে ওখানে, কি কি ঘোরা যায়, এই জিনিসগুলো, সে জায়গার ইতিহাস ভূগোল সব কিন্তু শিখবে, এবং সেটা প্র্যাকটিক্যাল শেখা। এটা আপনারা করুন, অ্যাটলিস্ট প্ল্যানটা বাচ্চাদের দিন করতে, বেড়ানোর প্ল্যানটা। একটা দুষ্টু প্রশ্ন করবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। 2 বন্ধু একসাথে ঘুরছো, সব প্রফেশনালিজম ঠিক আছে, একদিন মেঘ করলো, আমরা আজকে সকালটা বিয়ার খাই, আজকে আর ভিডিও করবো না, এটা হয়েছে কোনোদিন? স্বাভাবিকভাবে সেদিনকেই আমরা যে লেকে গেছিলাম কোভালামে, সেখানে পুভার আইল্যান্ড, সেখানে মাছ ভেজে একদম সুন্দর করে নিয়ে এসেছে, সামনে পুরো চারিদিকে ওই জলরাশি, সুন্দর হাওয়া, মেঘলা দিন, বৃষ্টি হয়েছে আগের রাতে। পৃথ্বী বলছে কিছু মিস করছিস, আমি বললাম হ্যাঁ মৈত্রেয়ীকে। বেটা ও তো বলবেই অন ক্যামেরা, না এসব ফালতু কথা, ওর একটা ভালো ছেলে ইমেজ আছে, ও যাবতীয় জিনিস আমার ঘরে বন্দুক রেখে করে, যে কোনো ব্যাপারই আর কি। এক্ষেত্রে পরবর্তীকালে অবশ্য বললো যে না, এই মাছরাঙা নিয়েই বসা উচিত। যাক, সবসময় তাহলে প্রফেশনাল থাকতে পারো না, এটা একটা ভালো খবর। অবশ্যই নয়, একদমই না। আমরা এন্ড অফ দ্য ডে সেই বাল্যবন্ধুদের আড্ডা, গান, গল্প, সেরকমটাই চলে। আর এখন চেষ্টা করি মাঝে মাঝে 2-1 দিন ফ্রি রাখতে, মানে কিছু করবোই না, আজকে আমরা বেরোবোই না, প্রি ডিটারমাইন্ড যে আমরা বেরোবো না, আজকে আড্ডা মারবো। তোমরা ঘোরার রেশিওটা কিরকম রাখো, মানে ইন্ডিয়ার ইন্টারন্যাশনালটা কি ওরকম কোনো ভাবা আছে? না, এটা পুরোপুরি আমরা ভাবি হচ্ছে যে আচ্ছা, যেমন ধরো এখন অরুণাচল সিরিজটা যতটা ভেবেছিলাম চলবে অতটা চলেনি, বিবিধ কারণ কি 4 জন বাংলার প্রমিনেন্ট ট্রাভেল ব্লগার অরুণাচল কভার করেছে আমাদের সঙ্গে, যুদ্ধকালীন, তার সঙ্গে সঙ্গে যুদ্ধ, মানে সবাই তো এখন মিডিয়ায় যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, সেই হাল্লার রাজার মতো ওরাও চেঁচাচ্ছে, সবাই চেঁচাচ্ছে। তো যাই হোক, সেই জন্য আমাদের ইউটিউবের একটা সবাই অ্যাক্রস দ্য বোর্ড সবারই ভিউ পড়েছে। তো এখন আমাকে কি করতে হবে, এমন কিছু একটা করতে হবে যাতে সেটা এক্সাইটিং হয়। তো সেই জন্য আমরা ওই 3rd ক্লাসে করে গেলাম, ওটা প্ল্যানিং ছিল। তারপর এখন ভাবছি যে আর কি করা যায়, রাশিয়া গেলে হয়তো ভালো হবে, কি জাপান গেলে ভালো হবে, কারণ এটা হয়তো ভিউটা বেটার হবে। তো এইভাবে আমরা সেট করি যে আগের থেকে কোনো কিছু করে রাখি না, পরিস্থিতি বুঝে, বাজেট বুঝে তৎক্ষণাৎ ডিসিশন নিয়ে চলে যাই। আচ্ছা, পাকিস্তান দেশ হিসেবে এক খাবার ভালো, ঘোরার জায়গা অপূর্ব সুন্দর, কিন্তু তোমরা কোনোদিন যেতে পারবে না, এখন যা পরিস্থিতি ধরে নেওয়া যায় যে তোমরা যেতে পারবে না, এটা নিয়ে কখনো আফসোস হয়? হ্যাঁ, বলতে পারো। দেখো, আমরা তো ট্রাভেলার হিসেবে আমরা বিশ্বাস করি যে প্রতিটা জায়গার রূপ, রস, গন্ধ আমরা আহরণ করব। এখানে দেশ, কাল, দেশের সঙ্গে দেশের সম্পর্ক
এগুলো দেখো সবার আগে আমার দেশ, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এটা আমিও ক্লিয়ার করতে চাই, সেখানে কোনো প্রশ্ন নেই, কোনো কম্প্রোমাইজ নেই, যে দেশের সঙ্গে কোনো রকম নেই, সেটা অবশ্যই অবশ্যই আমার দেশের যেই আমার দেশের মানুষের শত্রু সেই আমার শত্রু, সেও আমার শত্রু, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। একজন ট্রাভেলার বা একজন, ওটাই প্রশ্ন করছি, হ্যাঁ, হিসেবে আমি খাইবার পাখতুনখা যাব না, বা কলস গ্রামে যাব না, বা লাহোরের রাস্তায় স্ট্রিট ফুড চাখবো না, চাপলি কাবাব, হ্যাঁ, করাচিতে স্ট্রিট ফুড চাখবো না, এটা কোথাও না কোথাও অবশ্যই একটা হতাশার কারণ, অবশ্যই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি দেশের সঙ্গে দেশের সম্পর্ক ঠিক না থাকে, সেক্ষেত্রে আর কি করা যায়? আমাদের তো মেনে নিতেই হবে, সেটা সেই সিদ্ধান্ত মেনে নেওয়াই উচিত আর কি। তবে হ্যাঁ, আমাদের ইচ্ছে আছে সারা পৃথিবী ঘোরার, প্রতিটা দেশ একবার করে ঘোরার। সে কি আর হবে ভাই, কতগুলো দেশ, চেষ্টা চালিয়ে যেতে হবে। আশাবাদী ছিলাম, আছি, থাকবো মনে করে। ল্যাটিন আমেরিকাটা ঘোরার হ্যাঁ একটু বলো, কবে বাকেট লিস্টটা, এটা আমাকে জুড়ে নিও প্লিজ। এই তো আমাদের যে কি ইচ্ছে, আমি কিউবা, পেরু, প্যারাগুয়ে, ওটা পুরোটা তোমাদের। তার সঙ্গে ব্রাজিল আর আর্জেন্টিনা তো যেতেই হবে। পেলে মারাদোনার বাড়ির সামনে একবার একটু দাঁড়াবো না, মারাদোনার আর্জেন্টিনার নমস্কার ঠুকবো না, মারাদোনার বাড়ির সামনে তো কান্নাকাটি করবো, হ্যাঁ একটু নমস্কার ঠুকবো না, সেটাই। হ্যাঁ, পৃথিবী তো ষষ্ঠাঙ্গে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আরে আমি পাগল মারাদোনা, বাবা ভগবান আমার কাছে ভাই, ওরকম সবার কাছে। সেই 86 সালে বুঝলে তো ওয়ার্ল্ড কাপ, তখন আমি ছোট, কিন্তু শিশু বয়সেই একদম নাড়িয়ে দিয়েছিল, বুঝলি। আর বাচ্চা বয়সের, সেই জন্যই তো বাচ্চা বয়সের সেই মুগ্ধতাটা আবার কাটেনি, ছোটবেলাতেই হিপনোটাইজড হয়ে গেছিলাম। তারপরে অবশ্যই অনেক বড় বড় প্লেয়ার এসেছেন, মারাদোনা একটা, আমি ওই একটাই কথা, মানে ওর থেকে বেশি স্কিলফুল প্লেয়ারও নিশ্চয়ই এসেছেন, অবশ্যই দুরন্ত, কিন্তু হ্যাঁ ওই পাগলামিটা তো আর কারণ, হ্যাঁ ওই একটা ক্যারেক্টার, ওটাই ডিফারেন্ট একটা ক্যারেক্টার। মানে মারাদোনাকে কোনটা ডিফাইন করে জানো তো? ইংল্যান্ডের সাথে ম্যাচটা, একই ম্যাচে 6 জনকে কাটিয়ে গোল দেবে, একই ম্যাচে হাত দিয়ে গোল করবে, দুটোই মারাদোনা, এই দুটো মারাদোনাই আমাদের। ঠিক, সেটাই এটা আমার অদ্ভুত লাগে যে একটা ম্যাচ দেখলে পুরো জীবনটা বুঝে যাওয়া যায় এই একটা লোকের, যে এক মুহূর্তে 7 জনকে কাটাবে, পরের মুহূর্তে হাত দিয়ে গোল করে, লুকিয়ে দেখে নেবে রেফারি দেখেছে কিনা, তারপর আনন্দ করবে। সো আনপ্রেডিক্টেবল পারসন, হ্যাঁ, কিরকম অদ্ভুত একটা মানুষ, অথচ সেই জীবনটাও ভাবো কিরকম ছিল। যাই হোক বিন্দাস, যাই হোক সেটা। তো তোমরা ল্যাটিন আমেরিকাটা না, এটা প্রচন্ড খরচে একটা জায়গা, খুব খরচ। হ্যাঁ, প্লেন ভাড়াই তো, না, আমরা হিসেব করে দেখেছিলাম, দুজন যদি ল্যাটিন আমেরিকা একবার গেলে 2টো দেশ দেখবো আর 4টে দেখবো না, এরকম তো হবে না, গোটা 4 দেশ ঘুরেই আসবো। আর তার উপর প্রচুর নিয়ে যেতে হবে, ভ্যাকসিন নিয়ে যেতে হবে, ইয়েলো ফিভার নিয়ে আছে আফ্রিকার জন্য আগের থেকেই। হ্যাঁ, তো এবার আমরা হিসেব করে দেখছিলাম মোটামুটি দুজনের $1,15,000 লাগবে, ঠিক আছে, ফ্লাইট ভাড়াই অনেক লাগবে, এখান থেকে যাতায়াতের একজনের ফ্লাইট ভাড়াই $2,00,000, মানে $2,50,000, তারপর ওখানে ইন্টারনাল ফ্লাইট আছে, সব মিলিয়ে মিশিয়ে 15-16 লাখ টাকার নিচে হবে না, তার বেশিও হয়ে যেতে পারে, মানে পুরোটা যদি আমরা অনেকটা কভার করতে চাই, ইনফ্যাক্ট পেরু, কিউবা সবই যদি কভার করতে, সেটা আমাদের তো ভিডিও থেকে অ্যাটলিস্ট আসবে না, অসম্ভব। এবার দেখতে হবে কালে যদি স্পন্সরশিপের দয় আমরা কখনো যেতে পারি, ওই জন্য আমাদের স্পন্সরশিপ দরকার, স্পন্সরশিপ পেলে হবে, তা না হলে সম্ভব না। আশাবাদী, স্পন্সরশিপ আস্তে আস্তে হয়ে যাবে, আসছে। আমাদের বাঙালিদের মধ্যে তুলনামূলকভাবে যায় কম, পকেট পিঞ্চ কম, আন্ডাররেটেড একটা জেম আমাদেরকে তুমি সাজেস্ট করো তোমরা। তুই বল, বলছি দেশের মধ্যে না বিদেশে? দেশ বিদেশ দুটোই বলে দাও, একটা একটা করে, হাতের কাছে পেয়েছি তোমাদের। হ্যাঁ, আমি বলতে পারি। আচ্ছা, বিদেশ হলে বাড়ির কাছে কম খরচায় শ্রীলঙ্কা, ঠিক আছে, খুব ভালো জায়গা, যদিও কেরলের সঙ্গে অনেকটা মিল রয়েছে, তবুও আমি বলবো শ্রীলঙ্কার একটা ইউনিক কালচার, ডাইভার্সিটি, গল ক্যান্ডি, ওই জায়গাগুলো তো দারুণ। না হিল স্টেশন গুলো, তুমি ও যেটা বলে 4 ঘন্টায় তুমি নুয়ারা এলিয়া আছো, চলে গেলে আবার মিরিসাতে সমুদ্রের পাড়ে, সাদা বালির বিচ, দারুণ সুন্দর, খুব কম খরচায় ঘোরা যায়, মানে 2,000-2,200 টাকার হোটেল, গাড়ি ভাড়া আমাদের এখানের মতোই, পার ডে তুমি 3,500-4,000 টাকায় গাড়ি পেয়ে যাবে, এন্ট্রি ফিগুলো কম, তুমি ভালো ঘুরতে পারবে, দারুণ সুন্দর, সঙ্গে জঙ্গল সাফারিও রয়েছে, মাউন্টেন রয়েছে, পাবলিক ট্রেন দারুণ সুন্দর, ওই এল্লা থেকে নোয়ারা এলিয়া যে ট্রেন জার্নি, অসাধারণ ট্রেন, ওয়ান অফ দ্য বেস্ট। তো ঝর্ণা, সমুদ্র, পাহাড় সব রয়েছে। তো বাড়ির কাছে বিদেশ বলতে আমি কিন্তু থাইল্যান্ড বলি না, আমি বলি শ্রীলঙ্কা। আর যদি থাইল্যান্ডেই যেতে হয় তাহলে কিছু অফবিট জায়গা রয়েছে, ফিফিও ঠিক আছে, লোকজন যায়, ঠিক আছে, ওপরে চিয়াংমাই, চিয়াংরাই নর্থে, এগুলো খুব ভালো জায়গা।
তো আমার কাছে শ্রীলঙ্কা বিদেশ হিসেবে খারাপ হবে না, ভালো হবে, ঠিক আছে, যেতে পারে। দেশ দেশ, হ্যাঁ, বিদেশে মানে দেশের বাইরে যদি হয় যে না পকেট পিঞ্চ কম, তাহলে শ্রীলঙ্কা বাজেট হতে পারে। আর দেশের মধ্যে হলে তো অনেকগুলো অপশন, আমাদের দেশের সৌন্দর্য জায়গার অভাব নেই। মানে আমার কাছে ভালো লাগে, খুব ভালো লাগে নৈনিতাল সার্কিট, বুঝতে পারছো? এখন ভিড় কম, কারণ কি কাশ্মীর লোকে যাওয়া শুরু করার পরে যে এখন তো আবার কাশ্মীর একটু চাপ হয়ে গেল, নৈনিতালে সার্কিটে খুব ভিড় কমে গিয়েছিল, খুব ফাঁকায় ফাঁকায় অসাধারণ সুন্দর ঘুরে আসতে পারবে নৈনিতাল, এবং খরচ কিন্তু কম। আমার মনে হয় যে বাকি ভারতীয়দের মানে ভারতবাসীর কাছে যারা ঘুরে বেড়াতে ভালোবাসে তাদের কাছে আমাদের পুরুলিয়াকে যদি ঠিকঠাক করে তুলে ধরা বলি সবসময় বর্ষাতে বা বসন্ত উৎসবে, এই যে আমরা অ্যাপ্রিকট ব্লসম করতে লাদাখ গেলাম বা চেরি ব্লসম দেখতে যাই, পলাশ দেখতে আমরা অনায়াসই অ্যাট্রাক্ট করতে পারি। আমার মনে হয় ভারতের মানে এটাকে বেচা যেতে পারে আর কি। মানে পুরুলিয়াকে আন্ডাররেটেড জেম বলতে না, পুরো বিশ্বের কাছে আন্ডাররেটেড জেম আমাদের রাজ্যে বেচতে পারে পুরুলিয়া যদি ঠিকঠাক। পুরুলিয়ায় পলাশের যা সৌন্দর্য যখন ফোটে হোলির সময়, সেটাকে কেন্দ্র করে জাপান যেভাবে চেরি, হ্যাঁ অনেক সুন্দর, ঠিক আছে, কিন্তু আমাদেরটাও কম সুন্দর নয় পুরুলিয়া, সেটাকে ভুলিয়ে বিদেশিদের কাছে সেল করা যেতে পারে। আমি অনেকবার পুরুলিয়া গিয়ে থেকেছি, ওই খয়রা বেড়ায় গিয়ে থাকি আমি, আমরা অনেক জায়গাতেই ঘুরে ঘুরে থেকেছি। পূর্ণিমা তো ঘোরই, খুব সুন্দর পুরুলিয়া, বাড়ির কাছে পুরুলিয়া দারুণ সুন্দর। কোথায় মনে হয় যে আমি দেখেছি আমরা এমনিতেই একটু অসভ্য আছি যখন আমরা ট্যুরিস্ট হই, এবং তদুপরি যখন আমরা একটু বড় টিমে থাকি আমরা অসভ্যতর হয়ে যাই। এইটা কি তোমাদের অভিজ্ঞতা হয়েছে? হ্যাঁ, অনেকবারই হয়েছে। এবার কি বলতো, কতগুলো বেসিক ব্যাপার যেগুলো অনেকেই বাইরে গেলে খেয়াল রাখেন না, তার মধ্যে ধরে নাও যত্রতত্র আবর্জনা ফেলা, এটা খুব কমন। গাড়ির জানলা থেকে তো ঋষিকেশের উপরে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একটা গাড়ি দুম 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 করে বিজে মার্কেটে মিউজিক চলছে, কাঁচটা নামলো, দুটো জলের বোতল বার করলো, ছুঁড়ে ফেলে দিল আমার পাশে। শিবাজি আগে ক্যামেরা করতে করতে যাচ্ছে, আমি পিছনে। আমি কি করবো, আমি তো গালাগালিও আর দেওয়া যায় না, যদি উচিত ছিল আর কি দেওয়া। আমি বোতল দুটো তুললাম, তুলে ডাস্টবিনে জায়গায় ফেললাম। তারপরে ভিডিওতে যা বলার আমরা সেটা সব ভিডিওতেই মোটামুটি বলার চেষ্টা করি। এটা দেখলে কাজ হয় কিনা আমি জানি না, আবেদন তো রাখি। এবার কি বলতো, ট্যুরিস্টরা গিয়ে কতগুলো মেটেরিয়ালিস্টিক ব্যাপারে বেশি মাথা ঘামায়, সৌন্দর্যটা যেখানে বাইপাস হয়ে যায় বা বেড়ানোর এনজয়মেন্টটা যেখানে কমে যায়। কীরকম, খাওয়া দাওয়া ঠিক আছে, কিন্তু একটু ভালো মন্দ হতেই পারে, বেড়াতে গেলে তুমি সব জায়গায় সব কিছু পাবে না। ওইদিকে কনসেন্ট্রেট না করে তুমি চারদিকটা দেখো, মানুষজন দেখো, তাদের কালচার দেখো, আবহাওয়াটাকে উপভোগ করো। কি ওই যে পাখিটা ডাকলো, আচ্ছা এটা কী পাখি সেটা দেখি, হ্যাঁ ওইদিকে তাকাই একটু, খাবো কি, ঠিক আছে, পোশাকটা কি পরবো, ছবিটা কি উঠবে, সেলফি। এই সেলফি আরেকটা জিনিস হয়েছে, হ্যাঁ এটা কিন্তু মানে ঝর্ণার সামনে আমি দেখেছি লোকে ঝর্ণাটা দেখছে না, সেলফি। আমাদের শৈশবে ছিল না, বেঁচে গেছি বলতে পারি আমরা। না, আমার সব থেকে আশ্চর্য লেগেছিল আন্দামানে যে ফাঁসি ঘরটা, যেখান থেকে 100-200 মানুষকে ফাঁসি দিয়ে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে এবং তারা ভেসেছে আমাদের জন্য, সেই ফাঁসিটার সাথে সেলফি তুলছে। এটা এই অসভ্যতাটা আছে, এবং এটা না অনেকেই আমি দেখেছি বোঝে না যে এটা উচিত নয়, এটা একটা সমস্যা। মানে আমি সুইজারল্যান্ডে, আমরা তখন ট্রেনে আছি, একটি গুজরাটি গ্রুপ উঠলো, এ প্রান্ত থেকে ও প্রান্ত ওরা চিৎকার করে কথা বলছে, পুরো ইয়েটা থেপলার গন্ধে ভরে গেল। ওখানে আমি কোনো সংস্কৃতিকে ছোট করছি না, কিন্তু এটা বাঙালি, আমি বলছি বাঙালি গ্রুপ হলেও একদম মানে একটা গ্রুপ তো ক্লোজ নিট থাকতে পারে, নিজেদের মধ্যে কথা বলতে পারে, পুরো কম্পার্টমেন্টটাকে দূষিত করে দেওয়ার যে মানসিকতা, এটা ট্যুরিস্টদের মধ্যে প্রচন্ড দেখা যায়। সেটা ট্রাভেলার হিসেবে দুঃখ দেয়, অবশ্যই দেয়, খুবই দেয়, এবং মাঝে মাঝে খুব আপসেট লাগে যে এটা কেন করছে বা এটা কেন হচ্ছে। এবার তোমাদের সাথে তো এইবার যেটা হয়েছে, তো এই শিবাজি, এই পৃথ্বী, চল না তোদের সাথে ঘুরতে যাই, এরকম অনেকে বলে। এবার এরকম পাবলিক নিয়ে বিপদে পড়েছো কখনো? যেমন ধরো গ্রুপ ট্যুর যখন আমাদের হয়, আমরা মাঝে মাঝে গ্রুপ ট্যুর করি, সেটা বছরে একবার আধবার। এই লাস্ট রিসেন্ট পাস্টে আমরা অ্যাপ্রিকট ফেস্টিভ্যাল লাদাখে হলো, নিয়ে গিয়েছিলাম 182 জন। তো সেখানে এরকম একজনের সঙ্গে হয়েছে গ্রুপ ট্যুরে, একজনের সঙ্গে হয়েছে।
একটু সমস্যা হয়েছে, সেটা মিটেও গেছিল পরবর্তীতে। আর না হলে কোনো সবাই খুব কোঅপারেটিভ না, কেন যারা আসছেন তারা তো জেনেই আসছেন যে আমরা দুজন থাকবো তাদের সঙ্গে আড্ডা দেবো, সেটা জেনেই আসছেন আর কি। তাই সমস্যা হয়নি আর কি, ওইটা ছাড়া। আমাদের সঙ্গে গেলে লোকের একটা আলাদা সেন্টিমেন্ট কাজ করে যে শিবাজি পৃথ্বীজিৎ যাচ্ছে, ওদের সঙ্গে আড্ডা মারবো, ওদের সঙ্গে বেড়াবো। এবার এখানে একটা সমস্যা আছে জানো তো, সমস্যাটা হচ্ছে আমরা ধরো যখন বেড়াতে যাচ্ছি, আমি আর ও পিরামিডের মধ্যে গুহার মধ্যে ঢুকে গেলাম পিরামিডের পেট দিয়ে। এবার যিনি আসছেন তিনি কিন্তু সেই কাজটা করতে পারবেন না, ফিটনেসটাই নেই না। এবার তিনি আশা করছেন যে তিনি এটা করবেন কারণ শিবাজি পৃথ্বীজিৎ সঙ্গে যাচ্ছি। সমস্যাটা এইখানে। ধরো আমরা এই লাদাখেই আমি যে ঠিক আছে কালকে সারাদিন হাঁটাবো, এবার যে পথ দিয়ে হাঁটিয়েছি পরে আমারই একটু ভয় করছিল, ও বলছে নিয়ে যাস না। হ্যাঁ, লাদাখ এমনিতে উপরে, আরো উপরে কেউ না চলে যায়। এবার ওইখানে একটা বজ্র পানির মূর্তি ছিল নদীর পাড়ে, আর রাস্তাটা আর্যগ্রামে। তো ওই রাস্তা নেই প্রায়, মানে নামতে গেলে বলতে ওখানে সবাই তো সেজে গুজে গেছেন, এবার ধুলো ওর মধ্যে নামিয়ে মানে ফেরার রাস্তা নেই, তুমি যদি একবার নামো আর উঠতে পারবে না, তোমাকে ওই উল্টো দিক দিয়ে বেরোতে হবে। তো ওইখানে নিয়ে গিয়ে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। সবাই তো খুব উৎসাহে চলে গিয়েছিল, বয়স্করাও চলে গিয়েছিল, চাগাতে হবে না, চাগিটাকে নিয়ে গেছে। কেউ যদি মানে পামুচকে পড়ে রয়েছে তো খুব বিপদই হতো হয়তো। আজকে একটা সুন্দর আড্ডা হলো সহজ কথায়। সত্যিকারের মানুষ যারা সত্যিকারের পৃথিবীটাকে দেখার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে, মানুষ দেখবার জন্য, জীবন দেখার জন্য, পৃথিবী দেখার জন্য। আর একটা কথা সবাইকে বলে গেলেন, সেটা মনে রাখবেন, পৃথিবীর 1000টা বই একদিকে, একটা ঘুরতে যাওয়া আরেক দিকে। ঘুরতে যান, শিশুদের ঘুরতে যেতে উৎসাহ দিন। ধন্যবাদ, নমস্কার। নমস্কার।